শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ ক্লাস 12 ম্যাথ ফার্স্ট পেপার এক্সারসাইজ 3.7 লেকচার 1 সরল রেখা। শিক্ষার্থীরা আমরা সরল রেখা এর আগে 3.5 তোমাদেরকে 5টা লেকচার দিয়েছি, 3.6 এর উপরে দিয়েছি 3টা লেকচার, আর আজকে 3.7 শুরু করলাম লেকচার 1। তো যে কোনো এক্সারসাইজে অবশ্যই আগের এক্সারসাইজের সাথে সম্পর্ক থাকে। এরকম না যে 3.7 মানে শুধুই 3.7, এরকম না। 3.7-এর সাথে 3.5, 3.6-এর অনেক সূত্রের মিল আছে বা অনেক সূত্র কাজে লাগবে যেগুলো আমরা আগের অধ্যায়ে পড়েছি। তো একটা এক্সারসাইজে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সূত্র। তুমি যদি সূত্রগুলো মনে রাখতে পারো এবং পাশাপাশি তুমি যদি এটা মনে রাখতে পারো যে কোন সূত্র কখন অ্যাপ্লাই করা হবে, এই দুইটা জিনিস মনে রাখতে পারলে ম্যাথ খুব সহজেই পারা যায়। সো এখন আমি সরল রেখা অধ্যায় থেকে 3.7-এর যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো একের পর এক বলার চেষ্টা করব। তোমরা লিখে নিবা, মনে রাখার চেষ্টা করবা এবং পাশাপাশি অবশ্যই এটা বুঝে নিবা যে কোন সূত্র কখন অ্যাপ্লাই করা হবে। ওকে, সবাই তাহলে লেখা শুরু করো। 1 নাম্বার দিয়ে আমি সূত্র লিখতেছি আর কি। 1 নাম্বার সূত্র 3.7 থেকে এগুলো সবই। ওকে, 1 নাম্বার সূত্রটা হচ্ছে যে বিন্দু থেকে, সবাই লিখে নাও যে x1, y1 x1, y1 বিন্দু থেকে যে কোনো একটা সরল রেখা দিয়ে দাও। কীরকম সরল রেখা দিয়ে দিই? যে কোনো একটা। এত বিন্দু থেকে ax প্লাস by প্লাস c ইকুয়াল 0, এত বিন্দু থেকে এত রেখার লম্ব দূরত্ব, এত বিন্দু থেকে এত রেখার লম্ব দূরত্ব। তো বিষয়টা কীরকম এটা আগে আমি বলে দিই। বিষয়টা কীরকম এটা আগে আমি চিত্রের মাধ্যমে বলে দিই, তারপর আমি সূত্র লিখে দিচ্ছি সবাইকে। ওকে, এখনও অনেকে আসতেছে, একটু অ্যাডমিট দিয়ে আসি, প্রায় 4-5 জন। ওকে, দেখো সবাই, আমি তাহলে এখন একটু চিত্রটা আঁকি যে বিন্দু থেকে রেখার লম্ব দূরত্ব বলতে আমরা কি বোঝাচ্ছি। দেখো, এটা হচ্ছে বিন্দু, একটা বিন্দু নিলাম, যে কোনো বিন্দু নিলাম x1, y1, যে কোনো বিন্দু x1, y1 নিলাম। যে কোনো সরল রেখা, এই যে এটা যে কোনো সরল রেখা, এটা নিয়ে নেই। দেখো সবাই, এটা হচ্ছে যে কোনো সরল রেখা। কীরকম? এই যে ax প্লাস by প্লাস c ইকুয়াল 0। তাহলে এটা ছিল যে কোনো বিন্দু, এটা ছিল যে কোনো রেখা। তাহলে এই যে সূত্র আমরা অ্যাপ্লাই করব, যেটা আমি এখনও লিখি নাই যে সূত্রটা কি হবে, কিন্তু সূত্রটা তোমরা কখন অ্যাপ্লাই করবা এটা আগে জেনে নাও। এই সূত্র তুমি তখন অ্যাপ্লাই করবা যখন একটা বিন্দু তোমার দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে, একটা রেখার সমীকরণ দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে। তোমার কাছে জানতে চাওয়া হবে এই বিন্দু থেকে এই রেখাটির লম্ব দূরত্ব কত। আবারও বলি, তোমার কাছে জানতে চাওয়া হবে এই বিন্দু থেকে এই রেখাটির লম্ব দূরত্ব কত। লম্ব দূরত্ব বলতে কোনটাকে বোঝাচ্ছি? এই যে এটা, এখান থেকে এটা হচ্ছে বিন্দু থেকে রেখার লম্ব দূরত্ব। আমরা এখানে লিখতে পারি এটাই হচ্ছে লম্ব দূরত্ব। সো তোমরা এতটুকু বুঝতে পারলা যে কি দেওয়া থাকবে আর তোমাকে কি বের করতে বলবে। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে সবাই খেয়াল করো, বিন্দু থেকে রেখার লম্ব দূরত্ব যদি বের করতে বলা হয় তখন তুমি এই সূত্র অ্যাপ্লাই করবা। এখন দেখো সূত্রটা কি। সূত্র হচ্ছে তেমন কিছুই না, কি করবা বলি, তুমি হচ্ছে উপরে একটা মডুলাস দিবা, উপরে একটা দিবা মডুলাস, নিচে দিবা রুট ওভার। আশা করি সবারই মনে থাকবে, উপরে দিবা একটা মডুলাস সিম্বল, নিচে দিবা একটা রুট ওভার সিম্বল। দেওয়ার পর তারপর তোমরা কি করবা দেখো, তারপর তোমাদের কাজ হবে এই যে তোমরা বিন্দু দেখতে পাচ্ছ, যেই বিন্দু থেকে তুমি লম্ব দূরত্বটা বের করবা, তোমার কাজ হবে ওই বিন্দুর মানটা তুমি মূল সমীকরণে বসিয়ে দিবা। আবারও বলি, তোমার কাজ হবে ওই বিন্দুর মানটা তুমি মূল সমীকরণে বসিয়ে দিবা। কোথায় বসাবা দেখো, এক্সের পরিবর্তে বসিয়ে দিবা x1, ওয়াইয়ের পরিবর্তে বসিয়ে দিবা y1। তাহলে দেখো তো রেখাটা কেমন দাঁড়ায়। রেখাটা দাঁড়ায় এ এক্স ছিল, এক্সের পরিবর্তে x1,
বি ওয়াই ছিল, ওয়াইয়ের পরিবর্তে ওয়াই ওয়ান, প্লাস সি সি এর মতোই থাকবে। ওকে, নেক্সট হচ্ছে যে নিচে কি হবে। নিচের নিয়ম হচ্ছে মূল সমীকরণ কিন্তু এই যে উপরেরটা মূল সমীকরণের এক্সের যে সহগ আছে, দেখো সবাই এক্সের সহগ হচ্ছে এ, ওয়াইয়ের যে সহগ আছে ওয়াইয়ের সহগ হচ্ছে এই যে বি, এক্সের সহগ হচ্ছে এ এবং ওয়াইয়ের সহগ হচ্ছে বি। মূল সমীকরণের এক্সের সহগ যেটা আছে সেটাকে হোল স্কোয়ার করতে হবে, দ্যাট মিন্স এ স্কোয়ার, প্লাস দিয়ে ওয়াইয়ের সহগ যেটা আছে সেটাকে হোল স্কোয়ার করতে হবে। তো এটাই হচ্ছে আমাদের সূত্র। তো শিক্ষার্থীরা তোমাদেরকে বুঝতে হবে মোট দুইটা জিনিস, যেটা আমি বললাম যে সূত্রটা মনে রাখতে হবে, আর দ্বিতীয়ত হচ্ছে তোমরা সূত্রটা কখন অ্যাপ্লাই করবা এটা বুঝতে হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো যে প্রশ্নের মধ্যে একটা বিন্দু দেওয়া থাকবে, একটা রেখা দেওয়া থাকবে, জানতে চাওয়া হবে ওই বিন্দু থেকে রেখাটির লম্ব দূরত্ব কত। ওকে, তখন তুমি এই সূত্রটা ব্যবহার করবা। আচ্ছা, তাহলে এটা তুমি ব্যবহার করবা কিভাবে? ওই বিন্দুর যে মানটা থাকবে, বিন্দুর ওই মানটা তুমি মূল সমীকরণে এক্সের জায়গায় আর ওয়াইয়ের জায়গায় বসিয়ে দিবা, বসিয়ে দিয়ে উপরে লিখবা, এরপর উপরে দিবা মডুলাস, নিচের উটোবাদ দিয়ে মূল সমীকরণের এক্সের সহগ এবং ওয়াইয়ের সহগকে হোল স্কোয়ার করে যোগ করতে হবে। ওকে, নেক্সট আমি চলে যাই 2 নাম্বার সূত্র। ভালো কথা, 2 নাম্বার সূত্রে আমরা কখন অ্যাপ্লাই করব বা কি হবে? প্রথমটা ছিল বিন্দু থেকে রেখার দূরত্ব, আর এখন যেটা লিখব সেটা হচ্ছে রেখা থেকে রেখার দূরত্ব। কীরকম? মনে করো এ, কি লিখব? ওকে, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল 0, এটা মনে করো 1 নাম্বার রেখা, এবং 2 নাম্বার রেখা। 1 মিনিট, প্রথমটাতে সি না দিয়ে প্রথমটাতে C1 দিয়ে দাও সবাই, প্রথমটাতে সি না দিয়ে সবাই এটাকে C1 দিয়ে দাও। ওকে, C1 দিলাম। তাহলে C1 দেওয়ার পর নেক্সট এবার তাহলে কি হবে? এবার যেটা হবে সেটা হচ্ছে যে এখানে তোমরা পরবর্তী রেখা মনে করো মোটামুটি একই রেখা, এক্স প্লাস বিওয়াই ঠিকই আছে, শুধুমাত্র C2, তার মানে দুইটা রেখা কিন্তু একই রকম, শুধু একটা ধ্রুবক সংখ্যা C1 আর একটার ধ্রুবক সংখ্যা হচ্ছে C2। ওকে, তাহলে 1 এবং 2 নাম্বার, 1 এবং 2 নাম্বার দুইটা রেখা, আমাদেরকে বের করতে হবে এই দুই রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব। তার মানে দেখো একটু আগে একটা দেয়া ছিল বিন্দু, একটা দেয়া ছিল রেখা, তার মানে বিন্দু থেকে রেখার দূরত্ব। আর এখন দেখো কোনো বিন্দু দেওয়া নেই, দুইটাই রেখা, তার মানে রেখা থেকে রেখার দূরত্ব। তো ঠিক আছে, আমরা এখন লিখবো এটা। তো লেখার আগে একটা চিত্র এঁকে ফেলো সবাই। মনে করো এটা হচ্ছে 1 নাম্বার রেখা, মনে করো এটা হচ্ছে 2 নাম্বার রেখা, 2 নাম্বার রেখাটা 1 নাম্বার রেখার সমান্তরাল, 2 নাম্বার রেখাটা 1 নাম্বার রেখার সমান্তরাল। কেউ কি বলতে পারবা যে এই দুইটা কিভাবে সমান্তরাল হয়? অর্থাৎ আমরা এই সমস্ত বিষয়গুলো আগে পড়েছিলাম আর কি, 3.5 বা 3.6-এ পড়েছিলাম। দুইটা রেখা যে সমান্তরাল তা সমীকরণ দেখে বোঝার একটা উপায় আছে, যে দুইটা রেখা পরস্পর সমান্তরাল। ঠিক আছে, আমি সবাইকে বলে দিই, সবাই শুনে নাও। দুইটা রেখা সমান্তরাল কিনা তা সমীকরণ দেখে বোঝার উপায়, এক্স আর ওয়াই অংশটুকু, আচ্ছা, এক্স আর ওয়াই অংশটুকু সেম থাকবে। সবাই দেখো, এক্স অংশ আর ওয়াই অংশ, এক্স অংশ আর ওয়াই অংশ, এক্স আর ওয়াই অংশটুকু সেম থাকবে। তাহলে এক্স অংশ আর ওয়াই অংশ যদি একদমই সেম থাকে, শুধুমাত্র ধ্রুবক সংখ্যায় পার্থক্য থাকবে, তখন তাদেরকে বলা হয় পরস্পর সমান্তরাল। এটা হচ্ছে সমীকরণ দেখে বোঝার উপায় আর কি। কি বললাম? এক্স অংশটা আর ওয়াই অংশটা একদম সেম থাকবে, শুধুমাত্র ধ্রুবক সংখ্যাটা চেঞ্জ থাকবে, তখন তারা পরস্পর সমান্তরাল। 1 আর 2 পরস্পর সমান্তরাল। জানতে চাওয়া হয়েছে কি? জানতে চাওয়া হয়েছে এই দুই রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব, সেটা কোনটা? নিশ্চয়ই এটাকে বলতে পারি এই দুই রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব, লিখে ফেলতে পারি এটাকেই বলা হচ্ছে লম্ব দূরত্ব। একটু আগে বলেছিলাম বিন্দু থেকে রেখা, এখন বলতেছি রেখা থেকে রেখা। ওকে,
ঠিক আছে, এবার তাহলে এটার পরে আমরা তাহলে লিখে ফেলি। এবার লিখে ফেলি। সূত্রটা কি লিখব? লিখব হচ্ছে যে দুইটি সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব। ওকে, দুইটি সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব। ওকে, লম্ব দূরত্ব কথাটা আমি ওখানে লিখে ফেলছি, সমস্যা নেই, একই কথা, কোনো সমস্যা নেই। লম্ব দূরত্ব সমান সমান আবারও সেই ফর্মুলা, উপরে হবে মডুলাস, নিচে হবে √ওভার। সো আমরা নিশ্চয় দেখতে পাচ্ছি আগেরটার সাথে মিল আছে। আগেরটাও কিন্তু মোটামুটি এরকমই ছিল, উপরে ছিল মডুলাস, নিচে ছিল √ওভার, আগেরটার মতোই। এখন থেকে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে নিচেরটা আগের মতোই। নিচেরটা আগে যেরকম ছিল এক্সের সহগ হোল স্কোয়ার, ওয়াইয়ের সহগ হোল স্কোয়ার, আগের মতোই। ওকে, এখন দেখো উপরে কি হবে। উপরে হবে, সবাই ভালো করে জেনে নাও, উপরে হবে দুইটা ধ্রুবক সংখ্যার বিয়োগফল, C1 মাইনাস C2। এটাই হচ্ছে ফর্মুলা। ওকে, তাহলে আমরা আশা করি দুইটা ফর্মুলার মধ্যে কি কি মিল আছে আর কি কি অমিল আছে, এবং পাশাপাশি দুইটা ফর্মুলা তোমরা কখন কোনটা অ্যাপ্লাই করবা আমি সবই কিন্তু তোমাদেরকে বলে দিলাম এতক্ষণ। ওকে, 2 নম্বর ফর্মুলা শেষ। আমরা চলে যাচ্ছি 3 নম্বর ফর্মুলা, যেটা কিনা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর্মুলা এই অধ্যায়ের জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর্মুলা হচ্ছে এটা, 3 নম্বর ফর্মুলাটা। ওকে, এই 3 নম্বর ফর্মুলাটা কি দেওয়া থাকবে আর তোমাকে কি বের করতে বলবে, আমি প্রথমে যদি লিখতে চাই সেটা হচ্ছে যে প্রথমে সবাই দুইটা সমীকরণ লিখে ফেলো, সম্পূর্ণ ভিন্ন ভিন্ন দুইটা সমীকরণ লিখে ফেলো। কীরকম? a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল 0। সম্পূর্ণ ভিন্ন আর একটা সমীকরণ লিখে ফেলো, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল 0। মনে করলাম প্রথমটা 1 নাম্বার, মনে করলাম পরেরটা হচ্ছে 2 নাম্বার, 1 এবং 2। ওকে, তাহলে 1 এবং 2 আমরা মনে করলাম এরকম। এবার কিন্তু সম্পূর্ণ ভিন্ন সমীকরণ, আগেরটার মতো কিন্তু না। আগেরটাতে ছিল একটা আর একটা সমান্তরাল, কিন্তু এবার কিন্তু আর সমান্তরাল না, কারণ সমীকরণ আমরা দেখতে পাচ্ছি সমীকরণ সম্পূর্ণ ভিন্ন সমীকরণ। ওকে, ভালো কথা। এবার হচ্ছে যে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে, মনে করো এটা হচ্ছে 1 নাম্বার, মনে করো এটা হচ্ছে 2 নাম্বার। আমি যেভাবে মনে করতেছি তোমরাও আপাতত এভাবেই মনে করো। আমি ধরে নিলাম যে এটা 1 নাম্বার রেখা, ধরে নিলাম এটা 2 নাম্বার রেখা। ওকে, ভালো কথা। যদি এটা 1 আর 2 হয় তাহলে এখন আমাদের কাজ কি হবে? এখন আমাদের কাজ হবে যে এই প্রশ্নে বা এই সূত্রে কি জানতে চাইবে তোমার কাছে। তো আমি একটা কাজ করি, আগে আমি বাংলা ল্যাঙ্গুয়েজটা লিখে দিই, তারপর আমি চিত্রের মাধ্যমে তোমাদেরকে বোঝাচ্ছি। সবাই লিখে ফেলো। তোমার কাছে জানতে চাওয়া হবে যে 1 ও 2 নং রেখার মধ্যবর্তী 1 ও 2 নং রেখার মধ্যবর্তী কোণের 1 ও 2 নং রেখার মধ্যবর্তী কোণের 1 ও 2 নং রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। ওকে, সবাই বুঝতে পারলাম। তাহলে আমরা এখানে 1 ও 2 নং রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। ভালো কথা, 1 ও 2 নং রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। তাহলে তাহলে আমরা এখন বোঝার চেষ্টা করি চিত্রের সাহায্যে যে আমাদের কাছে কি জানতে চাওয়া হয়েছে। বলা হয়েছে 1 এবং 2 নং যে রেখাটা আছে তার যে মধ্যবর্তী কোণ কোনটা খেয়াল করো। দেখো, এই কোণ আর এই কোণ কিন্তু সমান। সো এই দুইটা কোণ মিলে একটা কোণ। আমরা জানি বিপ্রতীপ কোণ পরস্পর সমান হয়। সো 1 এবং 2 নং রেখার মধ্যবর্তী কোণ বলতে বোঝানো হচ্ছে
এটা এবং এটা একই কোণ, তার মানে এটা হচ্ছে একটা কোণ। আবার দেখো কোণ কিন্তু আরও একটা আছে, এই দেখো এটা এটা এবং এটা হচ্ছে আরেকটা কোণ, এরাও পরস্পর সমান। তার মানে 1 এবং 2 নং রেখার মধ্যবর্তী কোণ হচ্ছে 2টা। 1 এবং 2 নং রেখার মধ্যবর্তী কোণ হচ্ছে 2টা। এই 2টা মিলে আসলে একটাই কোণ, আর এই 2টা মিলে একটাই কোণ। তাহলে মধ্যবর্তী কোণ আছে 2টা। ওকে, তারা কি বলেছে দেখো, মধ্যবর্তী যে কোণটা আছে সেই কোণের সমদ্বিখণ্ডক বের করতে হবে। কোণের সমদ্বিখণ্ডক খেয়াল করো সবাই, কোণের সমদ্বিখণ্ডক আমি যদি আঁকি, সবাই দেখো এই যে এই কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে, তার মানে কি এক্স্যাক্টলি মাঝখান দিয়ে একটা লাইন টানতে হবে, এই লাইনটাকে বলা হবে সমদ্বিখণ্ডক। আবার দেখো এক্স্যাক্টলি এই মাঝখান দিয়ে আরেকটা লাইন টানতে হবে, এটাকেও বলা হবে কোণের সমদ্বিখণ্ডক। তার মানে কি আমরা কোণকে সমদ্বিখণ্ডিত করেছি, তাকে বলা হয় কোণের সমদ্বিখণ্ডক। তো আমরা কাজ করতে পারি, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এই 3 নাম্বার রেখা যেটা আমি নাম্বারিং করলাম, এটাকে বলা হচ্ছে একটা কোণের সমদ্বিখণ্ডক। আবার এই যে আমি 4 নাম্বার নাম্বারিং করি একটা, এই 4 নাম্বারকে বলা হচ্ছে আরেকটা কোণের সমদ্বিখণ্ডক। তো আমাদের কাছে জানতে চাওয়া হবে 1 এবং 2 নং রেখা কোশ্চেনে দেওয়া থাকবে, জানতে চাওয়া হবে 1 এবং 2 নং রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক বের করো, মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক বের করো। তখন আমরা কোন সূত্র দিয়ে বের করব, সবাই এখন এটাই দেখার চেষ্টা করি যে তখন আমরা কোন সূত্র দিয়ে বের করব। ওকে, ভালো কথা। তাহলে আমরা যে সূত্র দিয়ে বের করতে চাই সেটা হচ্ছে যে এরকম, তোমার কাজ হবে প্রথমে তুমি 1 নং সমীকরণটা পুরাপুরি লিখে দিবা, 1 নং ঠিক যা যা আছে তাই, 1 নংটা সেম টু সেম লিখে দিবা, লিখে দিয়ে নিচে রুট ওভার দিবা। আমি কিন্তু সূত্র লিখতেছি, 1 নাম্বারটা সেম টু সেম লিখবা, লিখে নিচে দিবা হচ্ছে রুট ওভার, নিচে দিবা রুট ওভার। ওকে, রুট ওভার দেওয়ার পর কী করবা, রুট ওভার দেওয়ার পর সবাই খেয়াল করো এক্সের সহগ a1, এক্সের সহগ a1, এই যে a1 স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগ b1, b1 স্কোয়ার সমান সমান দিয়ে সবাই একটা প্লাস মাইনাস দিবা, সমান সমান দিয়ে সবাই একটা প্লাস মাইনাস দিবা। প্লাস মাইনাস দিয়ে বাম দিকে ঠিক যে কাজটা করলাম ডান দিকে এক্স্যাক্টলি সেম কাজটা তোমরা আবারও করবা। কীরকম, বাম দিকে আমরা কি করেছি, 1 নাম্বার রেখাটা লিখেছি এবং নিচের সহগগুলো হোল স্কোয়ার দিয়েছি। ডান দিকে এখন আবারও সেম কাজটাই করব, 2 নাম্বার রেখাটা লিখব। 2 নাম্বার রেখাটা কি, a2x প্লাস b2y প্লাস c2, নিচে হচ্ছে রুট ওভার এক্সের সহগ হোল স্কোয়ার ওয়াইয়ের সহগ হোল স্কোয়ার, নিচে হচ্ছে রুট ওভার এক্সের সহগ হোল স্কোয়ার ওয়াইয়ের সহগ হচ্ছে হোল স্কোয়ার। ওকে, তো আমরা বুঝতে পারলাম এই সূত্র আমরা অ্যাপ্লাই করব যখন আমাদেরকে কোণের সমদ্বিখণ্ডক জানতে চাইবে, তখন আমরা এই সূত্র ব্যবহার করব। আর দ্বিতীয় কথা, এখানে প্লাস মাইনাস কেন দেওয়া হয়েছে, তোমাদের মধ্যে একজন বলো তো দেখি, প্লাস মাইনাস কেন দেওয়া হয়েছে তোমাদের কি মনে হয়, এখানে আনসার কয়টা আসবে এবং কেন? প্লাস মাইনাস কেন দেওয়া হয়েছে, এখানে আনসার কয়টা আসবে এবং কেন? তোমরা তো কোনো কথাই বলো না, শুধু আমি কথা বলতেই থাকি। তোমরা জয়েন করে কি করতেছো না করতেছো আমি কিছুই জানি না, এই কারণ নাম ধরে ডাকলেও পাওয়া যাবে কিনা সন্দেহ আছে, এই জন্য আর নাম ধরে ডেকে লজ্জা দিতেও চায় না। ওকে যাক, আমি প্রশ্ন করি আমি উত্তর দিই, এই আমি যা যা কথা বলতেছি সবই রেকর্ডিং হচ্ছে, সবই তোমরা রেকর্ডেড অবস্থায় ইউটিউবে পাবা। ওকে দেখো, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে প্লাস মাইনাস দেওয়ার কারণটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সমদ্বিখণ্ডক কিন্তু একটা না, সমদ্বিখণ্ডক কিন্তু দুইটা। দেখো এই যে এটা একটা সমদ্বিখণ্ডক, এটা হচ্ছে আর একটা সমদ্বিখণ্ডক, দুইটা সমদ্বিখণ্ডক। সো প্লাস চিহ্ন ব্যবহার করলে একটা সমদ্বিখণ্ডক পাওয়া যাবে, মাইনাস চিহ্ন ব্যবহার করলে আর একটা সমদ্বিখণ্ডক পাওয়া যাবে। এই কারণেই প্লাস মাইনাস, যেহেতু সমদ্বিখণ্ডক একটা না, সমদ্বিখণ্ডক দুইটা। এবং তোমরা আরও খেয়াল করো, অ্যাটলিস্ট এই প্রশ্নের উত্তর দাও যে চিত্রের মধ্যে কোন সমদ্বিখণ্ডকটি সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক আর কোন সমদ্বিখণ্ডকটি স্থূল কোণের সমদ্বিখণ্ডক। চিত্রের মধ্যে সবাই চিত্রটা দেখো, চিত্র খেয়াল করো, চিত্রটা খেয়াল করে বলার চেষ্টা করো
যে এই চিত্রে কোনটা স্থূলকোণের সমদ্বিখণ্ডক আর কোনটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। এটা কিন্তু খুবই সহজ কথা, চিত্র দেখলেই পারা যাবে। হ্যাঁ বলো মানসুরা, বলো। 3 সূক্ষ্মকোণ আর 4 স্থূলকোণ। অসংখ্য ধন্যবাদ। দেখো সে ঠিকই বলেছে, সবাই দেখো আমরা দেখতে পাচ্ছি এই কোণটা সূক্ষ্মকোণ, এই কোণটা সূক্ষ্মকোণ। আমরা জানি 90 ডিগ্রির চেয়ে কম কোণকে বলা হয় সূক্ষ্মকোণ, অতএব এই কোণটা সূক্ষ্মকোণ। সুতরাং 3 নাম্বারটা হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। সবাই খেয়াল করো, এই কোণটা 90 ডিগ্রির চেয়ে বেশি, অতএব এটা স্থূলকোণ, এটাও স্থূলকোণ। তাহলে স্থূলকোণের সমদ্বিখণ্ডক 4 নাম্বারটা হচ্ছে স্থূলকোণের সমদ্বিখণ্ডক। ওকে ঠিক আছে, এখন ম্যাথের মধ্যে তোমার কাছে এই জিনিসটাও বলে দিবে, ম্যাথের মধ্যে তোমার কাছে এই জিনিসটাও বলে দিবে যে দেখাও যে কোনটা সূক্ষ্মকোণ কোনটা স্থূলকোণ। তোমার কাছে এটা জানতে চাইবে যে তুমি যে দুইটা সমদ্বিখণ্ড বের করলা, তুমি যে প্লাস চিহ্ন নিয়ে একটা বের করলা, আর তুমি যে মাইনাস চিহ্ন নিয়ে নিয়ে তুমি যে আরেকটা বের করলা, তোমার কাছে জানতে চাওয়া হবে এই দুইটার মধ্যে কোনটা সূক্ষ্মকোণ কোনটা স্থূলকোণ বলো। তো এটা বোঝার জন্য একটা সূত্র আছে, 4 নাম্বার সূত্র এবং শেষ সূত্র। 4 নাম্বার সূত্র এবং এটাই এই অধ্যায়ের সর্বশেষ সূত্র। এই সূত্রে আমরা কি বুঝতে পারবো, এই সূত্র দিয়ে আমরা ম্যাথ করতে পারবো। কোন সমস্ত ম্যাথ? যখন তোমাকে বলে দিবে স্থূলকোণেরটা বের করো বা সূক্ষ্মকোণেরটা বের করো তখন। সবাই দেখো 4-এর 1 নাম্বার নাম্বারিং করলাম, 4-এর 1। 4-এর 1 আমি বলতে চাচ্ছি এটা যে a1 a2 প্লাস b1 b2, a1 a2 প্লাস b1 b2, a1 a2 প্লাস b1 b2, a1 a2 প্লাস b1 b2 যদি কিনা এটা গ্রেটার দ্যান 0 হয়, a1 a2 প্লাস b1 b2 যদি গ্রেটার দ্যান 0 হয়। ভালো কথা, গ্রেটার দ্যান 0 মানে কি? নিশ্চয় প্লাস চিহ্ন। আমরা সবাই আশা করি জানি যে গ্রেটার দ্যান 0 মানে প্লাস চিহ্ন। ওকে, তোমাদের বোঝার সুবিধাতে লিখে দিলাম, গ্রেটার দ্যান 0 মানে হচ্ছে প্লাস চিহ্ন। ওকে, যদি কিনা মূল সমীকরণে যে এক্সের সহগগুলো আছে, মূল সমীকরণে ওয়াইয়ের যে সহগগুলো আছে, যদি এই এক্সের সহগের গুণফল a1 a2 প্লাস ওয়াইয়ের সহগের গুণফল b1 b2, এটার যে মান, এই মানটা যদি 0-র চেয়ে বড় হয় মানে প্লাস চিহ্ন আসে, ওই সময় তোমার সিদ্ধান্ত হবে এত হলে তোমার সিদ্ধান্ত হবে যে প্লাস চিহ্ন নিয়ে, সবাই লিখে নাও, তারপর ম্যাথ করলে বুঝতে পারবা। হ্যাঁ, এখন লিখে নাও, সূত্রের মধ্যে তো এক্স্যাক্টলি সব কিছু বোঝা সম্ভব না, সূত্রের মধ্যে মোটামুটি একটা ধারণা নিতে হয়, তারপর ম্যাথ শুরু করলে তখন তুমি আবার ক্লিয়ার হয়ে যাবা। দেখো এটা হচ্ছে যে তখন প্লাস চিহ্ন নিয়ে স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাওয়া যাবে, প্লাস চিহ্ন নিয়ে স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাওয়া যাবে। ওকে, প্লাস চিহ্ন নিয়ে স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাওয়া যাবে। সবাই লিখে নাও, তারপর দরকার হয় আমি আরেকবার বলতেছি। 4 নাম্বারটা আমি দরকার হয় আরেকবার বলতেছি, সবাই লিখে নাও একটু। নেক্সট, পাশাপাশি লিখে নাও মাইনাস চিহ্ন নিয়ে সূক্ষ্মকোণ, মাইনাস নিয়ে সূক্ষ্মকোণ সমদ্বিখণ্ডক পাওয়া যাবে। আমি কিন্তু 4-এর 1 নাম্বার বললাম এতক্ষণ, 4-এর 1। ঠিক অনুরূপভাবে আমি এই একই পৃষ্ঠায় 4-এর 2 শেষ করার চেষ্টা করি। সবাই দেখো 4-এর 2 শেষ করার চেষ্টা করতেছি। 4-এর 2 নাম্বারটা হচ্ছে যে 4-এর 2 নাম্বারটা আবারও a1 a2 প্লাস b1 b2 লেস দ্যান 0। লেস দ্যান 0 মানে 0-র চেয়ে ছোট। আমরা আশা করি সবাই জানি 0-র চেয়ে ছোট মানেই হচ্ছে মাইনাস, 0-র চেয়ে ছোট মানেই হচ্ছে মাইনাস। এত হলে, ওকে, 0-র চেয়ে ছোট মানেই হচ্ছে মাইনাস, এত হলে ভালো কথা। তখন তোমার সিদ্ধান্ত হবে মাইনাস নিয়ে স্থূল, এবং তোমার সিদ্ধান্ত হবে
প্লাস নিয়ে সূক্ষ্ম, মাইনাস নিয়ে স্থূল এবং প্লাস নিয়ে সূক্ষ্ম। সবাই লিখে নাও। তারপরে আসলে পুরাপুরি আসলে বোঝা সম্ভব হবে না এই মুহূর্তে ম্যাথ শুরু না করলে, কেননা ওই যে কথা আছে যে উপদেশ অপেক্ষা দৃষ্টান্ত ভালো। তো মনে করো সূত্রগুলো সব হচ্ছে উপদেশ আর দৃষ্টান্ত হচ্ছে তোমার ম্যাথ। তো সরাসরি ম্যাথে গেলে তোমরা বুঝতে পারবা, ক্লিয়ার হবে আর কি। তো তারপরও আমি আপাতত আরেকবার এই কথাটা রিপিট করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, তারপরে ম্যাথ করলে বুঝতে পারবা সবাই। ওকে, সবাই খেয়াল করো। বিষয়টা হচ্ছে যে এখানে বলা হয়েছে যে মূল সমীকরণের সহগগুলার গুণ করে যোগফল। এই যে A1 ইন্টু B1 B2 কী জিনিস, A1 ইন্টু B1 B2 এগুলো কী জিনিস আমি কিন্তু তোমাদেরকে একটু আগেই বললাম। A1 ইন্টু B1 B2 মানে এক্সের সহগের গুণফল হচ্ছে A1 A2 আর ওয়াইয়ের সহগের গুণফল হচ্ছে B1 B2। তো এই যে গুণফলটা, এই গুণফলের মান যদি প্লাস চিহ্ন আসে ওই সময় এইখান থেকে প্লাস চিহ্ন নিলে তুমি পাবা স্থূলকোণের সমাধিখণ্ডক, এবং ওই সময় এখান থেকে মাইনাস চিহ্ন নিলে তুমি পাবা সূক্ষ্মকোণের সমাধিখণ্ডক। সবাই আবারও খেয়াল করো, যদি পরে কথাটা বলি, A1 A2 B1 B2 মানটা যদি মাইনাস চলে আসে, A1 A2 B1 B2 মানটা যদি মাইনাস চলে আসে ওই সময় মাইনাস চিহ্ন নিয়ে স্থূল, তার মানে কি ওই সময় এই যে এখান থেকে মাইনাস চিহ্ন নিলে তখন তুমি পাবা স্থূল, এবং প্লাস নিলে পাবা সূক্ষ্ম। তার মানে তুমি এই সমীকরণ থেকে প্লাস চিহ্ন নিলে স্থূলকোণ পাবা নাকি সূক্ষ্মকোণ পাবা, মাইনাস চিহ্ন নিলে তুমি স্থূলকোণ পাবা নাকি সূক্ষ্মকোণ পাবা, সেটা নির্ভর করতেছে কার উপরে, সেটা নির্ভর করতেছে এই জিনিসটার উপরে, এই জিনিসটার মান যদি প্লাস হয় তখন তুমি এখান থেকে প্লাস নিলে পাবা স্থূল, এই জিনিসটার মান যদি মাইনাস হয় তখন তুমি এখান থেকে মাইনাস নিলে পাবা স্থূল। আর অটোমেটিক্যালি এটার অপোজিটটা সূক্ষ্ম, ওকে যাক, আমি মোটামুটি তো বললাম, ম্যাথ শুরু করলে আসলে আরও ভালো বুঝতে পারবা তোমরা। তো ঠিক আছে, আমি তো অনেকগুলো কথা বললাম, এখন এই সমস্ত কথা অনুসারে ম্যাথ শুরু করতে হবে। তো এই সমস্ত কথা অনুসারে যদি আমি ম্যাথ শুরু করতে চাই তাহলে কোন ম্যাথ দিয়ে শুরু করা যায়, এটা হচ্ছে ফ্যাক্ট। আমরা তোমাদের বই থেকে একদম প্রথম যে ম্যাথগুলো আছে 4-এর 2 এবং 4-এর 3, আমি যে কোনো একটা শুরু করি। মনে করো 4-এর 3 নাম্বারটা শুরু করলাম। 4-এর 3 তোমাদের বই এস ইউ আহমেদ 3.7, 4-এর 3 নাম্বার ম্যাথ আমি শুরু করতেছি। তাহলে 4-এর 3 নাম্বার ম্যাথটা যদি আমি তোমাদেরকে বই থেকে সরাসরি দেখানোর চেষ্টা করব, যে 4-এর 3 নাম্বার ম্যাথে কী লেখা আছে। তো ঠিক আছে, আমি 4-এর 3 নাম্বার ম্যাথ এখানে কোশ্চেন তুলব না, আমি কোশ্চেন বই থেকে দেখিয়ে দিব। 3.7 4-এর 3 আমরা বলেছিলাম এস ইউ আহমেদ। ওকে, ভালো কথা। তাহলে এই 4-এর 3 নাম্বার ম্যাথের প্রশ্নে কি বলা আছে আমি তোমাদেরকে একটু দেখাই কোশ্চেনটা, সবাই খেয়াল করো। ওকে, আশা করি সবাই দেখতে পাচ্ছ কোশ্চেনটা, আমি কোশ্চেনটা সবাইকে দেখাই, সবাই খেয়াল করো। এই যে প্রশ্নে বলা আছে যে এত সরল রেখার সমান্তরাল, এই সরল রেখার সমান্তরাল হবে এবং তা থেকে 2 একক দূরে অবস্থিত সরল রেখাগুলির সমীকরণ নির্ণয় করো। তো আমি তাহলে কথাটা একটু ঘুরিয়ে পড়ি। এবার কথাটা আমি একটু ঘুরিয়ে বলি, সবাই খেয়াল করো। এত সরল রেখা হতে 2 একক দূরে অবস্থান করবে, এই সরল রেখা থেকে 2 একক দূরে অবস্থান করবে এবং তা প্রথম সরল রেখার সমান্তরালও হবে। তার মানে শর্ত দুইটা শর্ত, এই সরল রেখা থেকে 2 একক দূরে অবস্থান করবে এবং দ্বিতীয় শর্ত হচ্ছে এই সরল রেখার সাথে সমান্তরাল হতে হবে। এরকম সরল রেখার সমীকরণ নির্ণয় করো। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা কোশ্চেন সবাই দেখেছো। তাহলে আমি এখন মোটামুটিভাবে বলার চেষ্টা করি চিত্রের সাহায্যে। প্রথমে আমি চিত্রের সাহায্যে বলার চেষ্টা করি, তারপরে আমি লিখবো এগুলা। তো আমাদের মিটিং হয়তো কেটে যাবে মাত্র 6 মিনিট পর। আমি একটা কাজ করি, তোমাদের একটা স্ক্রিনশট নিয়ে আসি অ্যাটেন্ডেন্সের। ওকে, তাহলে আমি কথা বলতে থাকি, মিটিং কেটে গেলে কেটে যাবে।
ওকে সবাই দেখো 4-এর 3 নাম্বারে আমি কিন্তু এতক্ষণ ধরে বলতেছিলাম তোমাদেরকে, তাহলে আমি একটু চিত্রের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, সবাই খেয়াল করো। মনে করো এটা হচ্ছে আমাদের প্রদত্ত সরলরেখা, এই যে এটা কীভাবে দিব, আচ্ছা ঠিক আছে এভাবে দিই। এটা মনে করো আমাদের প্রদত্ত সরলরেখা, যেই সরলরেখাটা প্রশ্নে দেওয়া আছে মনে করো এটাই সেটা। আমি নাম্বারিং করলাম 1 নাম্বার। যেই সরলরেখাটা প্রশ্নে দেওয়া আছে মনে করলাম এটাই সেই সরলরেখা। এটা কাজ করতে পারি আমরা এটাকে লিখে ফেলতে পারি সরাসরি। দেওয়া আছে একটা সরলরেখা দেওয়া আছে, আমরা সবাই জানি, তোমাদেরকে আমি দেখিয়েছি। সো আমি বই থেকে লিখে ফেললাম। সরলরেখা দেওয়া আছে 4x - 3y = 8। 4x - 3y = 8। ওকে, তাহলে আমরা দেওয়া আছে এই সরলরেখাটা মনে করলাম এটাই 1 নাম্বার। হ্যাঁ, এই যে এটা মনে করলাম 1 নাম্বার, এটা 1 নাম্বার। ওকে, ভালো কথা। তাহলে 1 নাম্বার আমি কিন্তু চিত্রে মার্ক করেছি। ওকে, ভালো কথা। তোমাদেরকে বলা ছিল প্রশ্নের মধ্যে যে এই 1 নাম্বার রেখা থেকে 2 একক দূরে থাকবে এবং এর সাথে আবার সমান্তরাল হবে। তো খেয়াল করো তো ব্যাপারটা কি এরকম ঘটতে পারে কিনা, সবাই দেখো ব্যাপারটা এরকম ঘটতে পারে কিনা। 1 নাম্বার রেখার সাথে সমান্তরাল, সবাই দেখো 1 নাম্বার রেখার সাথে সমান্তরাল, এবং বলা হয়েছে কি এখান থেকে 2 একক দূরে। মনে করলাম এই দূরত্বটা মনে করলাম 2 একক। সো আমার মনে হয় তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো। প্রশ্নে বলা হয়েছে 1 নাম্বার রেখার সাথে সমান্তরাল এবং 1 নাম্বার রেখা থেকে 2 একক দূরে অবস্থিত এরূপ রেখার সমীকরণটি নির্ণয় করো। ওকে, ভালো কথা। তাহলে আমরা এবার সরল রেখার এবার যে ফর্মুলাটা অ্যাপ্লাই হবে সেটা আবার এই অধ্যায়ের না, সেটা তোমার 3.6 এর একটা ফর্মুলা এখন অ্যাপ্লাই হবে। যদি কারো মনে থাকে সে বলবা। সবাই লিখো যে এখন 1 নং এর সাথে সমান্তরাল সরলরেখা, 1 নং এর সাথে সমান্তরাল সরলরেখা। যদি কারো 3.6 এর এই সূত্র মনে থাকে বলতে পারো, কোনো রেখার সাথে সমান্তরাল রেখা বের করার সূত্র কি? কোনো রেখার সাথে সমান্তরাল রেখা বের করার সূত্র কি? একজন বলার চেষ্টা করো, আমার মনে হয় তোমরা পারবা। কোনো রেখার সাথে 3x plus 4y minus k। আচ্ছা, ফারিন যেটা বলেছো তুমি চেষ্টা করেছো, তুমি বলেছো লম্বের সমীকরণ। ফারিন, তুমি বলেছো লম্বের সমীকরণ। তুমি কি আরেকবার চেষ্টা করবা সমান্তরাল হলে কি হয়? তুমি যেটা বলেছো সেটা হয় কখন? সেটা হয় লম্বের ক্ষেত্রে, লম্বের সমীকরণ হলে। আর আমার দরকার সমান্তরাল। ওকে, আরেকবার চেষ্টা করো সবাই। ঠিক আছে, খুব ভালো। দেখো সবাই, 3.6 একটা ফর্মুলা ছিল যে কোনো রেখার সাথে সমান্তরাল রেখা বের করার সূত্র হচ্ছে যে এক্স অংশ আর ওয়াই কে বলবা? রূপা আক্তার, বলো। স্যার 4x plus 3y plus k। আচ্ছা, কাছাকাছি গেছিল। 4x + 3y না -3y? সরি minus 3y। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে ফারিন তোমাকেও ধন্যবাদ, তুমিও চেষ্টা করেছো, কিন্তু তুমি বলেছো লম্বেরটা। তুমি যেটা বলেছো ওটা ছিল লম্বের সমীকরণ। আর সমান্তরাল হলে কি হয় সবাই আরেকবার জেনে নাও। সমান্তরাল রেখা বের করার সূত্র কি? সমান্তরাল রেখা বের করার সূত্র হচ্ছে এক্স আর ওয়াই অংশটুকু যেমন ছিল ঠিক তেমন থাকবে। এক্স আর ওয়াই অংশটুকু ঠিক যেমন ছিল ঠিক তেমন থাকবে, শুধু লাস্টে একটা ধ্রুবক সংখ্যা হবে। এখানে মাইনাস থাক বা প্লাস থাক অথবা কিছু না থাক, তুমি এখানে প্লাসকে দিয়ে দিবা। এখানে মাইনাস থাক অথবা প্লাস থাক, অথবা মনে করো যে কিছুই নাই, তারপরও তুমি এখানে প্লাসকে দিয়ে দিবা। আর এক্স আর ওয়াই অংশ যেমন ছিল ঠিক তেমন থাকবে সমান্তরালের ক্ষেত্রে। আর লম্বের ক্ষেত্রে আবার অন্য জিনিস, যেটা ফারিন বলল। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের সমান্তরাল সরলরেখা। তাহলে আমরা কি বলতে পারি? নিশ্চয়ই এটা 2 নাম্বার। সবাই দেখো, এই যে এটা হচ্ছে 2 নাম্বার, এটা 1, এটা 2। নেক্সট প্রশ্নের মধ্যে বলা হয়েছে 1 আর 2 এর মধ্যে লম্ব দূরত্ব 2 একক।
তো আমরা লম্ব দূরত্বের সূত্র আমরা সবাই একটু আগেই শিখেছি। সবাই লিখো এখন 1 ও 2 নং, সবাই লিখো 1 ও 2 নং সমান্তরাল সরল রেখা দ্বয়ের 1 ও 2 নং সমান্তরাল সরল রেখা দ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব, হ্যাঁ, মধ্যবর্তী লম্ব দূরত্ব সমান সমান, তোমাদেরকে আমি কিছুক্ষণ আগে সূত্র শিখিয়েছি, ওইটাই অ্যাপ্লাই করতে হবে। ওকে, তাহলে শিক্ষার্থীরা তোমাদেরকে আমি সূত্র শিখিয়েছি, সূত্রটা কেমন দেখো সবাই, এই যে 1 নাম্বার সূত্র তোমাদেরকে আমি 2 নাম্বার সূত্র তোমাদেরকে আমি 2 নাম্বার সূত্র শিখিয়েছিলাম। দুইটি সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব কীভাবে বের করা হবে। সূত্র ছিল C1 - C2, মানে কি ধ্রুবক সংখ্যাটা বিয়োগ করতে হবে, বিয়োগ করে দিতে হবে মডুলাস, নিচে রুট ওভার এক্সের সহগ হোল স্কোয়ার, ওয়াইয়ের সহগ হোল স্কোয়ার। তাহলে শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা, যে আমরা যেই সূত্র বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে এরকম, যে দুইটি রেখার মধ্যবর্তী লম্ব দূরত্বের সূত্র। তাহলে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি কীরকম, যে আমরা এখানে লিখে দিতে পারি যে এটা কয় নাম্বার সূত্র হচ্ছে, এটা হচ্ছে আমাদের 2 নং সূত্র, এটা হচ্ছে 2 নং সূত্র। 2 নং সূত্রের সাহায্যে, অর্থাৎ 3.7, যেটা আমি একটু আগেই দেখালাম 2 নং সূত্র, ওই 2 নং সূত্রের সাহায্যে দুইটি সমান্তরাল রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব, নিয়ম ছিল C1 - C2, তার মানে ধ্রুবক পদের বিয়োগফল। দেখো এটা হচ্ছে ধ্রুবক পদ -8, এটাও ধ্রুবক পদ +k, তাহলে ধ্রুবক পদের বিয়োগফল করলে কেমন হবে সবাই খেয়াল করো, -8 ধ্রুবক পদ হচ্ছে এটা C1 - C2, এই যে C2। তো আশা করি সবাই বুঝতে পারলাম যে C1 - C2, এটা হচ্ছে C1 -8, C2 হচ্ছে k, C1 - C2, নিচে হবে রুট ওভার এক্সের সহগ 4 হোল স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগ -3, ওয়াইয়ের সহগ -3 হোল স্কোয়ার, ওয়াইয়ের সহগ -3 হোল স্কোয়ার। ওকে, তাহলে আমরা 2 নম্বর সূত্রের সাহায্যে এই কাজটা করলাম। ওকে, তাহলে এখন আমাদের করণীয় কি থাকবে, এখন আমাদের করণীয় থাকবে যোগ বিয়োগ করা। আমরা একটা কাজ করি, আমরা সবাই উপরে এখান থেকে মাইনাসটা কমন নিয়ে ফেলি। যদি এখানে মাইনাসটা কমন নেই, মাইনাস কমন নিলে হবে 8 + k, মাইনাস কমন নিলাম, নিচে রুট ওভার 4 স্কোয়ারে 16, এটা হবে 9। সবাই জানি যে মাইনাসকে হোল স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, ওকে নেক্সট। এবার আমাদের কাজ হবে মডুলাসের মধ্যে যদি মাইনাস থাকে ওই মাইনাসটা প্লাস হয়ে যাবে, মডুলাসের মধ্যে মাইনাস থাকলে ওই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে মডুলাসের কারণে ওই মাইনাসটা প্লাস হয়ে গেল, √25। আমরা দেখতে পাচ্ছি মডুলাস 8 + k, √25 মানে হচ্ছে 5। ওকে, সব কিছু মিলে আমরা কি বের করলাম, 1 ও 2 নং রেখার লম্ব দূরত্ব বের করলাম। তো শিক্ষার্থীরা এখন কিন্তু আমাদের দেখতে হবে যে প্রশ্নে আমাদের কি বলেছে। অতএব প্রশ্নে কিন্তু এই লম্ব দূরত্বটা দেওয়া ছিল, আমাদের দেওয়া ছিল 2 একক। সবাই দেখো, প্রশ্নে বলাই ছিল যে 1 এবং 2 এর লম্ব দূরত্ব 2 একক। সুতরাং বলতেই পারি 1 ও 2 এর যে লম্ব দূরত্ব আমরা বের করলাম, এই লম্ব দূরত্ব হচ্ছে 2 একক। ওকে, এখান থেকে আমরা একটা কাজ করি, এখান থেকে r গুণন করি। এরপরে তোমাদের এই সম্পর্কে ধারণা আছে 3.6 অধ্যায়ে, সেটা হচ্ছে যে যদি মডুলাস উঠায় দেয়া হয় এবং তার ভিতরে যদি কোনো অজানা রাশি থাকে, যেমন দেখো k হচ্ছে অজানা রাশি, যদি মডুলাস উঠায় দেয়া হয় এবং তার মধ্যে যদি কোনো অজানা রাশি থাকে, তখন মডুলাস উঠে গেলে প্লাস মাইনাস হবে যে কোনো সাইডে। এই প্লাস মাইনাস তুমি চাইলে বাম দিকেও দিতে পারো, প্লাস মাইনাস তুমি চাইলে ডান দিকেও দিতে পারো। সবাই মনে রাখবা, মডুলাস যদি উঠে যায়
এবং তার ভিতরে যদি কোনো অজানা রাশি থাকে, যেমন দেখো কে হচ্ছে অজানা রাশি, কে অজানা রাশি, কে এর মান আমি জানি না। সো যদি মডুলাস উঠে যায় এবং যদি তার ভিতরে কোনো অজানা রাশি থাকে, তখন একটা প্লাস মাইনাস দিতে হবে মডুলাস তুলে দিলে। সেই প্লাস মাইনাস তুমি চাইলে বামেও দিতে পারো, চাইলে ডান দিকেও দিতে পারো। এখন তোমার কাজ হবে, তুমি একবার প্লাস চিহ্ন নিয়ে কাজ করবা এবং একবার তুমি মাইনাস নিয়ে কাজ করবা। একবার প্লাস নিয়ে একবার মাইনাস নিয়ে। তাহলে যদি আমি প্লাস চিহ্ন ব্যবহার করি তো নিশ্চয়ই কেমন হবে দেখো, 8 প্লাস কে সমান প্লাস 10। যদি মাইনাস ব্যবহার করি 8 প্লাস কে সমান মাইনাস 10। যোগ বিয়োগ করি কে সমান সমান 10 মাইনাস 8, কে সমান সমান 2। ওকে, এটা হচ্ছে -18। ওকে, তাহলে কে এর মান 2, কে এর মান হচ্ছে -18। কে এর এই দুইটা মান আমরা বসিয়ে দিব, কোথায় বসিয়ে দিব? কে এর এই দুইটি মান আমরা বসিয়ে দিব হচ্ছে ওই যে সমীকরণ 2 নাম্বারে। সমীকরণ 2 নাম্বারে কে এর মানগুলি বসিয়ে দিব। কীরকম? কে ইকুয়াল 2 হলে 2 থেকে, কে ইকুয়াল 2 হলে 2 থেকে, আবার কে ইকুয়াল -18 হলে 2 থেকে। তো দেখো আমরা 2 নম্বরে মানটা বসিয়ে দিই, 4x মাইনাস 3y প্লাস কে, তো কে এর মান +2। আবারও 4x মাইনাস 3y প্লাস কে, কে এর মান হচ্ছে -18। ওকে, তো এটাই হচ্ছে আমাদের আনসার। তো আমরা দেখতে পেলাম যে আমাদের কিন্তু দুইটা আনসার আসলো, সো তোমরা একটা কাজ করতে পারো যে তোমরা চিত্রের মধ্যে আরেকটা সমীকরণ তোমরা দেখায় দিতে পারো, না দেখালেও সমস্যা নেই, বাট দেখাও দিতে পারো। কীরকম? তোমরা চিত্রের মধ্যে দেখো, আমি একটা দেখিয়েছিলাম তোমাদের বোঝানোর সুবিধার্থে। তুমি তাহলে এই 1 নাম্বারের সমান্তরাল আরেকটা দেখায় দাও। দেখো এই যে এটাও 1 নাম্বারের সাথে সমান্তরাল, এটাও 1 নাম্বারের সাথে সমান্তরাল। তুমি দেখিয়ে দাও এটার দৈর্ঘ্য 2 একক, তুমি দেখিয়ে দাও যে এটার দৈর্ঘ্য 2 একক। সুতরাং তুমি চিত্রের মধ্যে আরও একটা দেখিয়ে দিতে পারো, না দেখালেও সমস্যা নেই। ওকে, তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারলাম যে আমরা আজকে যে 2 নাম্বার সূত্র শিখলাম, 2 নাম্বার সূত্রের সাহায্যে আমরা এই ম্যাথটা সমাধান করলাম। তো তোমরা একই নিয়মে তোমাদের বই থেকে তোমরা একই নিয়মে 4-এর 2 নাম্বার অঙ্কটা করতে পারবা। একই নিয়মে তোমরা 4-এর 2 নাম্বার অঙ্কটা করতে পারবা। ওকে, তাহলে শিক্ষার্থীরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।